Good evening, my dear students, and welcome to this YouTube channel once again. আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা টপিকস নিয়ে ডিসকাস করব যেটা এই মুহূর্তে বিশেষ করে সরস্বতী পুজোতে দুদিন ঘোরার পর খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি যদি ধরা হয় আর 1 মাস সময় আছে। 1 মাস ছাড়া বাকি যে টুকটাক সময় আছে সেগুলো আমি কনসিডারেশনের মধ্যে আনছি না। মোটামুটি তোমরা ধরে নাও তোমাদের 1 মাস সময় আছে এবং এই 1 মাস সময়ে তোমাদের স্টাডি প্ল্যান কীরকম হওয়া উচিত, স্পেশালি ইন ফিজিক্স, আমি এটা আজকে ডিসকাস করব তোমাদের সঙ্গে। তো অবশ্যই তোমাদের 2025-এর এই যে সরস্বতী পুজো সেটা অবশ্যই খুব ভালো কেটেছে এবং আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করি যে তোমাদের যেন আগামী দিনের পড়াশোনাটা ভালো চলে। রেজাল্ট তো পড়াশোনা ভালো করলে হবেই, তো তোমাদের আগামী যে 1 মাসের পড়াশোনাটা যেন ঠিকঠাক চলে, তাতে যেন সেরকম কোনো ইন্টারাপশন না আসে। তো ইন্টারাপশন তখনই আসবে না যখন তোমার কাছে একটা টার্গেট থাকবে যে আমি এই 1 মাসে স্পেশালি আমি কিভাবে আমি পড়বো, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এই যে স্টাডি প্ল্যান এটা খুব জরুরি লাস্ট 1 মাসে। এবং এই স্টাডি প্ল্যানটা কিন্তু সবার জন্য একই রকম হবে না। কেন হবে না? তার কারণ প্রত্যেকেই ডিফারেন্ট স্টুডেন্টস লাস্ট 2 ইয়ার্স, আমি 11টাকে এখানে ইনক্লুড করব, লাস্ট 2 ইয়ার্স যেভাবে পড়েছে সেই অনুযায়ী স্টাডি প্ল্যান হবে। তো যদিও এখন 11টাকে কনসিডার করে আমাদের স্টাডি প্ল্যান করার সময় নেই, শুধু আমি 12টাকেই কনসিডার করছি। প্রথমত তোমাদেরকে এটা দেখতে হবে যে ফিজিক্সের যে সিলেবাসটা রয়েছে, আমি দেখেছি অনেক স্টুডেন্টস কি করে সেখান থেকে নোটস কালেক্ট করে বা টিউশন টিচার যেটা পড়ায় বা স্কুল টিচার যেটা পড়ায় সেটাকেই একদম হুবহুব ফলো করে। ঠিক আছে, তোমাদের টিচারদের উপরে যে বিলিফ, সেই বিলিফটা থাকা প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা একটা কাজ করতে হবে, কারণ বর্তমান দিনে আমি বলতে না চাইলেও এটা একদম কাচের মতো পরিষ্কার যে বিভিন্ন জায়গায় যেভাবে টিউশন টিচারের মাল্টিপ্লে যেভাবে প্রোডাকশন হচ্ছে, তাতে করে এটা একটু মুশকিল সঠিক টিউশন টিচার বিচার করা। হতে পারে হয়তো তোমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তুমি এমন এক জায়গায় পড়েছো, বা হতে পারে তুমি এমন একটা টিচারের কাছে পড়েছো যে সিলেবাস ঠিকঠাক করে ফলো করায়নি। তো তোমাদের এটা নিজের একটা রেসপন্সিবিলিটি যে প্রত্যেকটা চ্যাপ্টারের সিলেবাস কি আছে সেই সিলেবাসটা তোমাদের একটু দেখা। তো সিলেবাসটা তোমরা কিভাবে দেখতে পারবে আমি তোমাদেরকে একটা সিম্পল আমি বলে দিচ্ছি। কেউ তো ইন্টারনেটে ডাউনলোড তো করতেই পারো, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে, অথবা কিন্তু তোমরা এটাও করতে পারো যে তোমাদের যে বইটা রয়েছে, অনেকে তোমরা ছায়া প্রকাশনীর বই ফলো করো, অনেকে তোমরা সাঁতরার বই ফলো করো, অনেকে তোমরা আরও ডিফারেন্ট বই ফলো করো। কিন্তু আমি দেখেছি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা, আমি প্রায় 10 বছর টিউশন পড়িয়েছি, তো তাতে আমি দেখেছি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা বিশেষত ছায়া প্রকাশনী বই ফলো করে এবং অ্যাজ এ রেফারেন্স বুক অনেক সময় তারা সাঁতরা পাবলিকেশনের বইটাকে রাখে। তো আমি যদি এই দুটো বইয়ের রেফারেন্স নিই তাহলে তোমরা দেখবে যে ছায়া প্রকাশনীর বইটাতে প্রত্যেকটা ইউনিট যেখানে শুরু হচ্ছে না, ইউনিটটা শুরু হওয়াতে প্রথমেই দেখবে সিলেবাসটা লেখা আছে ইংরেজিতে এবং তার পাশে কত নম্বর রয়েছে ওই চ্যাপ্টারটাতে সেটাও লেখা রয়েছে, এবং ওরা একটা প্রবাবলি ক্লাসও দিয়েছে যে কতগুলো ক্লাস প্রয়োজন, কিন্তু সেটাতে আমরা যাব না। তো তোমরা কি করে প্রত্যেকটা ইউনিট যখন শুরু করবে, মনে করো প্রথম ইউনিট তোমরা শুরু করছো ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্সের দেখবে একটা সিলেবাস লেখা রয়েছে, তেমনি ওর পরে যখন ইউনিট 2 কারেন্ট ইলেকট্রিসিটি স্টার্ট করবে, প্রথম পেজটাতেই দেখবে যেখানে চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে ওইখানে কিন্তু সিলেবাস লেখা আছে। আর যদি তোমরা সাঁতরার বই বলো, ওরা প্রথমেই লিখে দিয়েছে আলাদা আলাদা করে নিটের সিলেবাস, জেই মেনের সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল যে আমাদের বোর্ড এক্সামের সিলেবাস আলাদা আলাদা করে লিখে দিয়েছে। অথবা তোমাদের কাছে যদি এই ধরনের বইগুলো না থাকে, তোমরা অন্য কোনো বই ফলো করছো যেখানে সিলেবাসে লেখা নেই, তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে চলে যাও, সেখানে গিয়ে তোমরা সিলেবাসটা ডাউনলোড করতে পারো। আমি সিলেবাসের কথা কেন বলছি, আর মাত্র 1 মাস আছে অথচ আমি সিলেবাসের কথা কেন বলছি, তার একটা বেসিক কারণ হচ্ছে যে সিলেবাসের বাইরে যদি তুমি এখন একটাও টপিকস পড়ো বা একটাও লাইন পড়ো, সেটা তোমার কাছে ওয়েস্টেজ অফ টাইম। কারণ দেখো, তোমার নলেজ যা প্রয়োজন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যা নলেজ প্রয়োজন, সেটা যদি তুমি গেদার করেছো এই 1.5 বছরে বা এই 1 বছর 11 মাসে, আমি বলতে পারি 1.5 বছর থেকে অতিক্রম করে গেছে, 1 বছর 11 মাসে যদি তুমি সেই নলেজটা গেইন করেছো বিভিন্ন জায়গা থেকে, সেটা এখন একটু তোমরা পোস্টপোন রাখো, সেই নলেজটাকে একটু সাইডে রাখো।
সেটা আবার তোমরা ওটাকে ডিসপ্লে করবে আফটার এক্সাম, তারপরে যখন নেট জেই মেনের এক্সাম হবে। এখন এই 1 মাস কিন্তু তোমার বোর্ড এক্সামের জন্য নিজেকে একদম সঁপে দেওয়ার প্রয়োজন আছে। তার কারণ দেখো, বোর্ড এক্সামের রেজাল্টটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ বোর্ড এক্সাম হচ্ছে যে তোমার লাইফের সারা জীবন ওই রেজাল্টেই থাকবে। জেই মেন বা নেটের রেজাল্ট তুমি চাইলে চেঞ্জ করতে পারো আরও 1 বছর তুমি চেষ্টা করে, তাই না? কিন্তু বোর্ড এক্সামের রেজাল্ট তুমি চেঞ্জ করতে পারবে না, কাজে এই 1 মাস তোমার বোর্ড এক্সামের জন্য ডেভোটেড হওয়া খুব প্রয়োজন। তাহলে সিলেবাসটা তোমাকে দেখতে হবে যে কোন কোন টপিকগুলো আমার সিলেবাসে রয়েছে, বা তোমার যদি কোনো নোটস রয়েছে, স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে আগে থেকেই কোনো টিউশনে বা স্কুলে বা কোথাও হোক, বা যদি তুমি কোনো পার্টিকুলার বই ফলো করছো, তাহলে তুমি ওই চ্যাপ্টার ওয়াইজ দেখবে। যখন তুমি চ্যাপ্টারটা পড়বে, কিন্তু খুব লেন্দি প্রসেস নয়, তোমার মনে হচ্ছে হয়তো আমি যে বলছি স্যার এই মুহূর্তে এটা খুব লেন্দি প্রসেস, আমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিন আমি পড়ে চলে যাবো, এইভাবে কিন্তু হয় না ফিজিক্স। যদি তোমাকে কেউ এইভাবে মিসগাইডেড করছে তাহলে কিন্তু ভুল করছে, এইভাবে কিন্তু ফিজিক্স হয় না। তুমি পরীক্ষার হলে গিয়ে কিন্তু প্রচণ্ডভাবে ডিপ্রেসড হবে, এবং তুমি যে সমস্ত টিচার তোমাদেরকে এই কথাগুলো বলে তাদেরকে গাল দেবে, এই করবে সেই করবে, পরীক্ষার হল থেকে বেরিয়ে বিভিন্ন রকমের কথা বলবে, তাতে কোনো লাভ হবে না। তার কারণ তোমার যা হওয়ার হয়ে গেছে, যে টিচার তোমাকে মিসগাইডেড করেছে সে যা ইনকাম করার করে নিয়েছে, তুমি আর কিচ্ছু করতে পারবে না। কাজে বি প্রিপেয়ার্ড। এবং আমি তোমাকে হার্ড রিয়েলিটি বলছি, এটা ফিজিক্স পরীক্ষা একটা এমন একটা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, যেই পরীক্ষাটা দেওয়ার পর বুঝতে পারে স্টুডেন্টরা ফাইনাল এক্সাম দেওয়ার পরে যে আসলে সায়েন্সটা কি। ওই কোয়েশ্চেন পেপারটা তোমার হাতে যখন আসবে তখন তুমি বুঝতে পারবে যে এই সায়েন্স স্ট্রিমটা আসলে কি। পরীক্ষা দিয়ে বেরোনোর, তুমি যতক্ষণ না ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তুমি যতই সায়েন্স পড়ো, তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ফাইনাল ফিজিক্স পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সায়েন্সটা কি। এটা আমি ঘাবড়ানোর জন্য বলছি না, আমি রিয়েলিটি তোমাকে বলছি। পরীক্ষার আগে রিয়েলিটি জানারও তোমার খুব প্রয়োজন, কারণ পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপার পাওয়ার পর তুমি যদি হঠাৎ করে রিয়েলিটিতে আসো, সেটাও কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কাজে আমি বলছি তুমি সিলেবাস ফলো করো। আমি বলছি টেস্ট পেপার ঠিক আছে, টেস্ট পেপার প্র্যাকটিস করার জন্য ভালো, কিন্তু টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে, বাজারে বিভিন্ন রকমের সাজেশন ম্যাটেরিয়ালস পাওয়া যায়, এরা নিজেদের মতো করে যা খুশি একটা কোয়েশ্চেন ওখানে দিয়ে দেয়। যেমন ধরো টেস্ট পেপারের বেশিরভাগ পেজ দেখে তোমার মনে হবে যে স্যার এত টাফ কোয়েশ্চেন, বেশিরভাগ পেজ দেখে তোমার মনে হবে স্যার এত সহজ কোয়েশ্চেন, ওখানে কোনো রকমের ব্যালেন্স নেই। এবং ম্যাক্সিমাম টিচার যারা কোয়েশ্চেন প্রিপেয়ার করে তাদের নিজেদের নলেজ এটাকে প্রদর্শন করার জন্য করে অনেক সময়, যেটাও কিন্তু এথিক্যালি ঠিক নয়। মানে মনে করো আমি একটা কোয়েশ্চেন পেপার তৈরি করছি, টেস্ট পেপারে সেই কোয়েশ্চেন পেপারটা ছাপা হবে বলে, আর আমি সেখানে এমন এমন কোয়েশ্চেন দিচ্ছি যে কোয়েশ্চেনগুলোর সঙ্গে হায়ার সেকেন্ডারির যে লেভেল তার কোনো ম্যাচ নেই। আমি আমার নলেজটাকে প্রদর্শন করার জন্য সেখানে কোয়েশ্চেন পেপার সেট করতে শুরু করে দিয়েছি। এরকম ধরনেরও কিন্তু বহু টিচার থাকে, আমি বহুদিন ধরে দেখেছি এরকম ধরনের সব চলতে থাকে। এবং আমি এখন বর্তমানে সিবিএসসি বোর্ডের আন্ডারে আছি। আমি 10 বছর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে পড়িয়েছি। আমি এখন সিবিএসসি বোর্ডের আন্ডারে, তোমরা হয়তো অনেকেই জানো আমি কেন্দ্রীয় বিদ্যালয়ে এখন জব করি, আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে আমি পেপার মডারেশনও যাই। হ্যাঁ, যে সিবিএসসির যে ফাইনাল পেপার মডারেশন হয় সেই পেপার মডারেশনও আমি যাই সেখানে যে সিলেক্ট করার জন্য। তো আমি দেখেছি কোয়েশ্চেন পেপার সম্পর্কে আমার একটা আইডিয়া রয়েছে, স্পেশালি ফিজিক্সের যে কোয়েশ্চেন পেপার বিভিন্ন বোর্ডের সঙ্গে, যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে আমি 10 বছর কাজ করেছি, তেমনি আমি এখন এই 2 বছর হলো আমি সিবিএসসি বোর্ডের আন্ডারে কাজ করছি। আমি একটা কম্পারেটিভ স্টাডিও জানি এই বোর্ডগুলোর মধ্যে। তো আমি এগুলো নিয়ে অনেক কিছু অ্যানালিসিস করে আমার যে মোটামুটি আমার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এসছে, আমি তার উপরে বেস করে তোমাদেরকে বলছি। আশা করি তোমাদের এটা পরীক্ষার আগে খুবই হেল্পফুল হবে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে সিলেবাস। সিলেবাস ছাড়া তুমি একটি টপিকসও এখন বাইরে পড়ার প্রয়োজন নেই। সিলেবাসের মধ্য থেকে তুমি কিছু সাজেশন করতে পারো, কীভাবে করতে হবে আমি বলবো। প্রথমে হচ্ছে দেখো, মনে করো তুমি শুরু করছো প্রথম চ্যাপ্টারটা, যেখানে দেখবে লেখা আছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টি। আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। দেখো প্রথম চ্যাপ্টারে তোমার স্টার্ট হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টি। এবার তুমি বিভিন্ন ধরনের যে সমস্ত ইন্ডাকশনের প্রসেস রয়েছে, বিভিন্ন ধরনের ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা, হেন টেন, হ্যাঁ প্রচুর ধরনের হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে, তুমি পুরো চ্যাপ্টার পড়ে শেষ করে দিলে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী প্রথম চ্যাপ্টার। বেশিরভাগ বইতে যা সিলেবাস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনে, তার থেকে 10 গুণ বাড়তি দেওয়া আছে। ওই যে বললাম, নিজেদের বইটাকে একটু ফুলিয়ে ফেঁপিয়ে দেখাতে হবে, তবে তো বেশি পয়সা নেওয়া যাবে। তাহলে এখন ঘটনা হচ্ছে যে তোমায় কিন্তু প্রিপেয়ার থাকতে হবে সিলেবাসে। ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টি সিলেবাসে সিম্পল লেখা আছে। কি পড়তে হবে তোমাকে? ইলেকট্রিক চার্জ সম্পর্কে পড়তে হবে, এর প্রপার্টিজ সম্পর্কে পড়তে হবে। এর প্রপার্টিজ কি কি রয়েছে? এর প্রপার্টি রয়েছে কনজারভেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এগুলো পড়তে হবে। ঠিক আছে, স্পেশালি কোয়ান্টাইজেশন অ্যান্ড কনজারভেশন অফ চার্জ দুটো মেন ইম্পর্টেন্ট। তো এইভাবে তোমার একটা সিলেবাস তোমরা সাজেশন একটা করতে পারো, সেটা আমি বলবো। কিন্তু প্রথমে আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে খুবই সিম্পল কথা,
যে তোমরা সিলেবাসটা দেখো, তোমরা কি পড়েছো আর সিলেবাসটায় কি লেখা আছে। এটার জন্য খুব একটা বেশি সময় লাগবে না। তুমি যখন এই চ্যাপ্টারটা খুলবে তখনই দেখবে তুমি সিলেবাসটাতে কি লেখা আছে, তুমি ওই চ্যাপ্টারটাতে কি কি পড়েছো। যদি কোনো কিছু বাদ চলে গেছে এখন আর সেটা নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করার দরকার নেই, যদি এমন হয় সেটা অতটা ইম্পর্টেন্ট টপিকস নয়। কিন্তু যদি কোনো এক্সট্রা পড়েছো সেটাকে আগে বাদ দাও, সেটা পরীক্ষাতে আসবে না। যারা কোয়েশ্চেন সেট করবে, তুমি এই কথাটা খেয়াল রাখো, তারা কোনো টেস্ট পেপার নিয়ে বসবে না, তারা কোনো কোনো কোয়েশ্চেন ব্যাংক, যে বিভিন্ন ধরনের রায় মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, ঠিক আছে, যার অবদান অনস্বীকার্য হয়ে থাকে, ওই সমস্ত কোথার থেকেও কিন্তু ওরা কোয়েশ্চেন পেপার সেট করবে না। ওনারা কোয়েশ্চেন পেপার সেট করার জন্য দুটো ম্যাটেরিয়ালস ইউজ করবেন, আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট হচ্ছে সিলেবাস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এবং তুমি দেখবে যদি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের সঙ্গে তুমি যে কোনো একটা টেস্ট পেপারের কোয়েশ্চেন পেপারকে কম্পেয়ার করো, তুমি বুঝতে পারবে যে প্রিভিয়াস যে টেস্ট পেপারের যে কোয়েশ্চেন পেপার তার যে টেস্ট আর অ্যাকচুয়াল যে কোয়েশ্চেন পেপার তার যে টেস্ট সম্পূর্ণ আলাদা। মানে অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপারটা অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপারেই, সেটা তুমি যেখান থেকেই কোয়েশ্চেন কালেক্ট করো, টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক, ওই যে টেস্টটা, ওই টেস্টটা তুমি পাবে না, আমি বলছি তোমাকে, ওটা আলাদা ব্যাপার। এবং সব ক্ষেত্রেই তাই, ওটা সব পরীক্ষার ক্ষেত্রেই। হ্যাঁ, আমি এখন বোর্ড এক্সামের কথা বলছি, কিন্তু শুধু বোর্ড এক্সাম যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ফাইনাল এক্সামের কোয়েশ্চেনের যে 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 একটা কোয়েশ্চেনটার মধ্যে যে একটা টেস্ট থাকে, একটা আলাদা ব্যাপার থাকে, হ্যাঁ, সেটা তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবে। তার মানে এটা ভয়ের কিছু নেই, এটা একটা ভালো দিক। তাহলে দেখো তোমরা কি করবে, প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা সিলেবাসটি দেখবে আর পড়তে শুরু করবে। এইবারে দেখো, মনে করো তোমাদের এমন হয়েছে অনেকের কিছু কিছু চ্যাপ্টার কি হয়েছে এখনো পর্যন্ত পড়া হয়নি, ভালো করে পড়া হয়নি, বা যে সময় টিউশনে পড়ানো হয়েছিল বা স্কুলে পড়ানো হয়েছিল, যেখান থেকে তোমরা পড়েছো সেই সময় হয়তো তোমরা প্রেজেন্ট থাকতে পারো না সঠিকভাবে অ্যাক্টিভলি, কোনো কারণে এক দুটো ক্লাস মিস হয়ে যাওয়ার জন্য সেই চ্যাপ্টারটা দেখবে তোমাদের প্রবলেম হয়ে আছে, এরকম চ্যাপ্টারও থাকবে। তোমরা প্রথমে সেই চ্যাপ্টারগুলোকে একটু বুঝে নাও। এখন দেখো, বুঝে নেওয়ার জন্য ম্যাটেরিয়ালস তো অভাব নেই, তোমরা ওয়ান শট ভিডিও দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকে দেখতে পারো। তোমাদের যদি অন্য কোনো চ্যানেলে মনে হচ্ছে যে ওয়ান শট ভিডিও বেটার রয়েছে, এই চ্যাপ্টার তোমরা দেখতে পারো। তাহলে দেখো তোমাদের কোনো সমস্যাই নেই। এখন তোমরা এই 30 দিনটাকে 15+15 15+15 ডে ডিভাইড করে নাও। প্রথম 15 দিন তোমার কাজ হবে, যেহেতু যা করেছো। এখন আমি বলছি প্রথম 15 দিন তোমার কাজ হবে যে চ্যাপ্টারগুলোতে মনে হচ্ছে আমি ফুললি প্রিপেয়ার্ড নই, সেই চ্যাপ্টারগুলোতে অ্যাকর্ডিং টু সিলেবাস একবার বুঝে নাও। আমি আবারও বলছি, কোয়েশ্চেনের পিছনে ছুটবে না, যে স্যার আমি 100টা এমসিকিউ প্র্যাকটিস করে নিয়েছি, 50টা এসএকিউ প্র্যাকটিস করে নিয়েছি, 100টা এমসি ভেরি শর্ট অ্যান্সারটাই ভিএসকিউ প্র্যাকটিস করে নিয়েছি, তাতে কোনো লাভ নেই। কোয়েশ্চেনের পিছনে ছুটে ফিজিক্স পরীক্ষায় কোয়েশ্চেনের অ্যান্সার করা যায় না, এইটুকু আমি তোমাকে বলছি। প্রথমত হচ্ছে তোমাকে প্রত্যেকটা টপিক্সের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং ছোট ছোট নিউমারিক্যালস তোমার আসতে হবে। যদি তুমি প্রত্যেকটা ফর্মুলাকে ছোট ছোট নিউমারিক্যাল ইউজ করতে পারো, খুব জটিল নিউমারিক্যালস কিন্তু আসবে না, ছোট ছোট নিউমারিক্যাল, সিম্পল ফর্মুলা বেস নিউমারিক্যাল আসবে। আর তার সঙ্গে থিওরি আসবে। থিওরি কি আসবে? কিছু ডেরিভেশন আসবে, কিছু এক্সপ্লানেশন কোয়েশ্চেন আসবে, কিছু শর্ট কোয়েশ্চেন আসবে, কিছু এমসিকিউ আসবে, বাস। এখন দেখো, তোমার যদি একটা টপিক্স ক্লিয়ার থাকে তাহলে সেই টপিক্সটা থেকে 3 ধরনের কোয়েশ্চেন হতে পারে, ডেরিভেশন হতে পারে, এমসিকিউ হতে পারে, এসএকিউ হতে পারে। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে আর লম্ব সমদ্বি খণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড, কিরকম কোয়েশ্চেন আসতে পারে দেখো একটা টপিক থেকে। তুমি মনে করো ভিন্ন ভিন্ন জায়গায় পড়ছো, তুমি কি করছো যে ইলেকট্রিক ডাইপোলের কোয়েশ্চেন ভিন্ন ভিন্ন জায়গায় পড়ছো, কখনো টেস্ট পেপার থেকে একটা কোয়েশ্চেন পেলে, কোয়েশ্চেন ব্যাংক থেকে একটা কোয়েশ্চেন পেলে, প্রিভিয়াসের থেকে একটা কোয়েশ্চেন পেলে, কি হবে? এই যে 3টে কোয়েশ্চেন তুমি পড়লে আলাদা আলাদা ভাবে, আমি তোমার একটা কোয়েশ্চেন বলছি, কোথাও একটা কোয়েশ্চেন পেলে তুমি শর্ট কোয়েশ্চেন, যে অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ড এবং লম্ব সমদ্বি খণ্ডকের উপর যে ইলেকট্রিক ফিল্ড তাদের অনুপাত কত, 1:2, 2:1, যা কিছু অপশন দেওয়া আছে, ওখান থেকে একটা পড়লে। কোথাও তুমি পড়লে যে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের সঙ্গে কিভাবে ভেরি করে ফর ডাইপোল, 1/r², 1/r³, 1/r⁴, একটা কোয়েশ্চেন পড়ে নিলে। আবার দেখো, হয়তো তুমি ওই দুটো ডেরিভেশন করোনি, কিন্তু তুমি বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কি করলে, এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নিয়েছো। তোমার মনে হচ্ছে এমসিকিউ গুলো তোমার পরীক্ষাতে মনে থাকবে? অসম্ভব। কিন্তু তুমি রিভার্স ভাবো ব্যাপারটা, যদি তুমি মনে করো ইলেকট্রিক ফিল্ডের অক্ষের উপরে যে ডেরিভেশন করেছো তার ফর্মুলা তোমার মনে আছে, আবার লম্ব সমদ্বি খণ্ডকের উপর করেছো, তোমার ফর্মুলা মনে আছে, এবারে তোমাকে একটু ওখান থেকে ডেরিভেশনটা না পড়ে একটা এমসিকিউ পড়ে গেছে যে পারপেন্ডিকুলার এবং অক্ষের উপর যে ইলেকট্রিক ফিল্ডের তার অনুপাত, তুমি কি করতে পারবে না? অবশ্যই পারবে। তুমি দুটো ডেরিভেশন যেটা তোমার মনে আছে রেশিও বের করে নেবে, যদি তুমি ভুলে যাও, কোনো সমস্যা নেই।
তোমাকে যদি বলে যে ই প্রপোর্শনাল টু কি হয়, 1/r² হয় না 1/r³ হয়, তুমি জানো শর্ট ডাইপোলের ক্ষেত্রে একটা 2p/r³ একটা p/r³, তাহলে প্রপোর্শনাল টু 1/r³ হয়ে গেল। আবার যদি পয়েন্ট চার্জ থাকে প্রপোর্শনাল টু 1/r² হয় 1/4πε0 q/r²। তাহলে দেখো যদি তোমাদের এই টপিকসগুলো আলাদা আলাদা করে পড়া থাকে তাহলে ওইখান থেকে যেরকম ভাবেই কোশ্চেন পড়ুক তোমরা পারবে। কিন্তু যদি তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো তাহলে কি হবে, একটা কোশ্চেনকে ফিজিক্সে বিভিন্নভাবে ঘুরিয়ে করা যায়, তুমি আর বুঝতে পারবে না যে কোশ্চেনটা কোথা থেকে এসেছে। কিন্তু যদি মনে করো টপিক্সটা পড়া থাকে কোশ্চেন হবে। ফিজিক্স পরীক্ষার সবচাইতে চ্যালেঞ্জিং হয়ে যায় এইটা যে কোশ্চেনটা পড়েছে এই কোশ্চেনটা অ্যান্সারটা কোন অ্যান্সারটা লিখতে হবে, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। কোশ্চেনটা পড়ে ওর অ্যান্সার কোনটা হবে এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি পরীক্ষা লিখতে পারবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের এইটা সমস্যা হয়ে যায় পরীক্ষার হলে, কোশ্চেনটা পড়ে এটাই বুঝতে পারে না যে আদৌ কি কোশ্চেনটার উত্তর আমি জানি, হয়তো সে জানে উত্তর কিন্তু উত্তরটা কোন উত্তরটা হবে সে বুঝতে পারছে না। কেন বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার নেই। একটা কোশ্চেন পড়ে যদি তুমি সেই কোশ্চেনটার সঙ্গে রিলেটেড থিওরিটার সঙ্গে সঙ্গে ইমাজিন করতে না পারো, সঙ্গে সঙ্গে যদি তোমার মাথার মধ্যে কানেকশন তৈরি না হয় তাহলে তুমি পরীক্ষায় আনসার লিখতে পারবে না। কাজেই দেখো তোমাকে টার্গেট বুঝতে হবে কিভাবে আমাকে অ্যাটাক করতে হবে। তোমাকে অ্যাটাক করতে হবে এইভাবে বেসিক জায়গাতে, তোমাকে কি করতে হবে, থিওরিগুলোকে পড়তে হবে খুব ভালো করে টপিক ওয়াইজ। হ্যাঁ এইবারে তুমি বলতে পারো যে স্যার আমি সাজেশন করতে পারি, আমার লম্ব সমদ্বি খণ্ডকের উপর ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে, আমার অক্ষের উপর ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে, আর একটা জেনারেল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হয়। দেখবে যে পি কস থিটা পি সাইন থিটা করে যেটা করা হয় একটা একটু তুলনামূলকভাবে টাফ ক্যালকুলেশন রয়েছে, তো তুমি চাইলে ওইটাকে ছেড়ে দিতে পারো। তুমি মনে করলে স্যার আমার জটিল লাগছে এখানে অতগুলো আমি পড়তে পারলাম না, আমি দুটো পড়লাম বাস, অক্ষের উপরে লম্ব সমদ্বি খণ্ডকে আমি জেনারেল পয়েন্টে ছেড়ে দিলাম, ছেড়ে দিতে পারো। এইভাবে তোমরা কিন্তু সাজেশন করতে পারো। কিন্তু তুমি মনে করলে যে একটা চ্যাপ্টারেই আমি ছেড়ে দিলাম তাহলে খুব মুশকিল, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আছে তোমরা দেখেছো, এবং যখন অপশন থাকে না একটা চ্যাপ্টারের কোয়েশ্চেন ওই চ্যাপ্টারেরই অন্য অন্য কোয়েশ্চেন অপশন থাকে, তাহলে বুঝতে পারছো যে আমি আমি তোমাদেরকে কিভাবে পড়তে বলছি। তো দেখো তোমাদের প্রথম 15 দিন তোমরা যেটা করবে আর পরের 15 দিন তোমরা যেটা করবে, আমি আমি দুটোই বলছি। প্রথম 15 দিন তোমরা এটা চেষ্টা করো যে যে চ্যাপ্টারগুলোতে একটু তোমার মনে হচ্ছে যে প্রবলেম রয়েছে সেই চ্যাপ্টারগুলোর ওয়ান শট ভিডিও থেকে হোক বা কোনো নোটস থেকে হোক সেগুলো কমপ্লিট করে নাও। যেমন ধরো আমার চ্যানেলে ওয়ান শট ভিডিও চলছে, আমি এই মোটামুটি ইউনিট 5 পর্যন্ত তোমরা ধরতে পারো শেষ হয়ে গেছে, আর 5টা ইউনিট আছে এগুলো আমি 10-15 দিনের মধ্যে চেষ্টা করবো শেষ করে দেওয়ার, 15 থেকে 20 দিনের মধ্যে শেষ করে দেবো আমি। তাহলে কি কি হবে তোমাদের, তোমরা এই এই 15 দিনে কি করবে, এই 15 দিনে শুধুমাত্র এই টপিকসগুলো সম্পর্কে একটু পড়ে নাও, ডেরিভেশনগুলো একটু দেখে নাও, ডেরিভেশনগুলো বারবার রিভাইজ করো, ডেরিভেশনগুলোকে বারবার আন্দাজে লিখতে থাকো। তাহলে কি হবে, তোমার একটা কমপ্লিট কনসেপ্ট তৈরি হয়ে যাবে, যাতে করে তুমি কোশ্চেনের সঙ্গে থিওরির সঙ্গে প্রবলেমকে কানেক্ট করতে পারো। মাথার মধ্যে কানেকশন খুব প্রয়োজন। তোমার যদি একটা চ্যাপ্টারের পরপর থিওরিগুলো জানা থাকে, তুমি কোশ্চেনগুলোকে কোনখান থেকে আসছে কোন জায়গাটাকে তুলতে হবে, মানে ধরো একটা কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা থিওরির কোন জায়গাটা থেকে তোমাকে তুলতে হবে সেটা যেন মাইন্ডের মধ্যে সেট হয়ে থাকে। তাহলে কি হবে, তুমি কিন্তু ভয় পাবে না পরীক্ষাতে, এবং পরীক্ষাতে ইজি কোয়েশ্চেনই থাকে, জটিল কোয়েশ্চেন থাকে না। ফিজিক্স এই জন্যই জটিল লাগে, কানেকশনের অভাব রয়েছে স্টুডেন্টদের মধ্যে। তার কারণ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার নেই, বিভিন্ন জায়গা থেকে মানে ছিন্ন ভিন্নভাবে পড়ে, কোনো রকমের কানেকশন নেই, এটার জন্য মেন সমস্যা হয়ে যায়। তো তোমরা যদি এই বিষয়টাকে ফলো করো, মানে আগের যে 15 দিন আসছে সেই 15 দিন তোমরা কি করবে, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা দেখে নাও কোন কোন টপিকসগুলো তোমাদের পড়ার প্রয়োজন রয়েছে সেগুলো পড়ে নাও। তারপর দেখো কোনো একটা চ্যাপ্টার যদি কোনো একটা পার্টিকুলার টপিক তোমার খুব জটিল লাগে সেটা তুমি ছেড়ে দিতে পারো এই পরীক্ষার সময়, যদি আগে না পড়া আছে তাহলে তুমি ছেড়ে দেবে। এবং আমি এরকমও একটা ভিডিও সিরিজ বানিয়ে দেবো তোমাদের জন্য, যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট। মানে যেমন আমি একটু আগেই বললাম যে আমি একটা চ্যাপ্টারে বারবার উদাহরণ নিয়ে বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় লম্ব সমদ্বি খণ্ডকের উপরে ডাইপোলের জন্য অক্ষের উপরে, তার মধ্যে একটা জেনারেল পয়েন্ট আছে, জেনারেল পয়েন্ট আমি বাদ দিয়ে বললাম যে এই দুটো ইম্পর্টেন্ট, তোমরা এই দুটো করো। তেমনি গাউসের উপপাদ্য, মনে করো গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন কোন কোন অ্যাপ্লিকেশনগুলো সবচাইতে ইম্পর্টেন্ট, মনে করো গাউসের 4-5টা অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে কোন 2-3টা অ্যাপ্লিকেশন বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি তোমাদের মনে হচ্ছে যে বাকি দুটো অ্যাপ্লিকেশন একটু জটিল আমরা ছেড়ে দিই, তাহলে বাকি যেগুলো তুলনামূলকভাবে সহজ লাগছে তোমার এবং ইম্পর্টেন্টও বটে সেগুলো করতে হবে। তো এইভাবে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে বলে দেবো। এই ঘটনাটা হওয়ার পর তোমাদের প্র্যাকটিসের জন্য টেস্ট পেপার ইউজ করা উচিত, প্র্যাকটিসের জন্য কোশ্চেন পেপার ইউজ করা উচিত। টেস্ট পেপারে তোমরা একটা 3 ঘন্টার পরীক্ষা দিয়ে দেখো যে আমরা 3 ঘন্টার মধ্যে কতটা কমপ্লিট করতে পারছি। টেস্ট পেপার এই জন্য, টেস্ট পেপার মানে টেস্ট মানে কি তুমি নিজেকে টেস্ট করবে ওটাতে, ওটা তোমার সাজেশন নয়, টেস্ট পেপারকে তুমি সাজেশন হিসাবে ইউজ করছো তোমরা, প্রবলেম এটাই। ঠিক আছে,
আর একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, যদি তোমাদের মনে হচ্ছে না স্যার আমি টেস্ট পেপার অনেকটা অংশ এরকমভাবে করে ফেলেছি, তাহলে এখন কি করবো, তাহলে সলিউশন আছে, তুমি চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে নাও। টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো তুমি 3 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন যেগুলো টেস্ট পেপার থেকে করেছো, সেগুলো তুমি চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে নাও, যে প্রথম চ্যাপ্টার থেকে আমি কি কি কোশ্চেন করেছি। তারপরে যখন তুমি সিলেবাসটা দেখবে বা মেন থিওরিটা পড়বে টপিকসটা, তখন তুমি বুঝতে পারবে যে এইগুলো আমার কভার হয়ে গেছে অলরেডি। দু একটা যদি বেঁচে থাকে সেগুলো করে নিলে কভার। কিছু জটিল টপিক তোমার মনে হচ্ছে যে না এটা আমি পড়তে পারবো না, তুমি ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে তুমি টাচ করো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে মেন কনসেপ্টগুলো আছে, যে বেসিক কনসেপ্টগুলো আছে, সেগুলো ক্লিয়ার করে নাও। তারপরে আর ওগুলো থেকে এখন তোমাদের যে ম্যাচুরিটি রয়েছে, আমার মনে হয় তোমরা নিউমেরিক্যালস এমনিতেই পারবে। মানে এই অবস্থায় যদি তোমাদের যে ম্যাচুরিটি রয়েছে, একটা ফর্মুলা যদি তোমাদের হাতে থাকে, সেই ফর্মুলাটা আমি যদি মান বসাতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই পারবে। তার জন্য আলাদা করে খুব একটা বেশি প্র্যাকটিস করতে হবে না, এক দুটো প্রবলেম প্র্যাকটিস করে নিও। তোমরা এক্সারসাইজের সলিউশন বাদ দেখবে যে আমিও ওয়ান শট ভিডিওতে যেগুলো ইম্পর্টেন্ট সলিউশন সেগুলো করে দিচ্ছি, কয়েকটা কোয়েশ্চেন করে দিচ্ছি। বা তোমরা এমনি করতে পারো যে তোমাদের বইতে যে ওই উদাহরণগুলো রয়েছে সেখান থেকে প্রথম এক দুটো উদাহরণ করে নেবে প্রত্যেকটা ফর্মুলা থেকে। তাহলে কি হবে, তোমাদের ইউনিট ডাইমেনশন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, যে কোয়ান্টিটিটা আমরা নির্ণয় করছি সেই কোয়ান্টিটির ইউনিট ডাইমেনশন কি। এইটা অনেক সময় তোমাদের আমি দেখেছি অনেক স্টুডেন্ট ভুল করে। ওকে, তাহলে দেখো বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা, অনেকটাই তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। তো যদি মোটামুটি তোমাদের মনে হচ্ছে যে আমি যেটা বললাম এটা ফলো করলে তোমাদের লাভ হবে, এবং লাভ তো হবেই, আমি ডেফিনেটলি শিওর, তোমরা দেখো এবং অ্যাকর্ডিংলি তোমরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। প্রথম 15 দিন এবং শেষ 15 দিন, শেষ 15 দিন তোমরা প্র্যাকটিস করো প্রচুর। সেটা আমি বলে দেবো কীভাবে প্র্যাকটিস করতে হবে না করতে হবে। প্রথম 15 দিন এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমরা ওই চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ওয়াইজ তোমরা টপিকসগুলোকে কভার করো। ফার্স্ট 15 ডেজ তোমাদের এটাই কাজ, এবং তার সঙ্গে সঙ্গে আমি যে ভিডিওগুলো সিরিজটা নিয়ে আসছি, এই ভিডিও সিরিজগুলো পরপর আমি আপলোড করে দেবো। ওকে, তো তারপরেও তোমাদের যদি মনে হয় না স্যার আমি যেমন ধরো আমি আগের ভিডিওতে বলেছি এটা, যে আমি যেমন ঠিক করেছিলাম যে এরপরে আমি ক্যাপাসিটার এবং তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা চ্যাপ্টারটা পড়াবো। তোমাদের যদি মনে হচ্ছে না স্যার আমার এই মুহূর্তে এই চ্যাপ্টারটা পড়ালে ভালো হয়, যে আমার স্যার নিউক্লিয়াসটা পড়িয়ে দিন, কি অ্যাটমটা পড়িয়ে দিন, কি ফটো ইলেকট্রিক ইফেক্টটা পড়িয়ে দিন, কি ইলেকট্রনিক্সের পার্টটা পড়িয়ে দিন স্যার, কি কমিউনিকেশন সিস্টেমটা পড়িয়ে দিন, তাহলে আমাদের একটু সুবিধা হয়, তাহলে আমি সেই চ্যাপ্টারটাই আগে পড়িয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। ওকে, তো তোমরা প্রথম 15 দিন এই বিষয়টা করে নাও। নেক্সট 15 দিন আমরা একটু ইম্পর্টেন্ট টপিকস এবং কীভাবে তোমরা প্র্যাকটিস করবে সেটা সম্পর্কে আমি আরও বলবো। ওকে, তো আজ এইটুকুই থাক। গুড নাইট, থ্যাংক ইউ।